জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আজ বাংলাদেশ সময় রাতে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে ক্ষমতা হস্তান্তর, গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগ, সংস্কার আর গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া বাংলায় দেয়া ভাষণে রোহিঙ্গা ইস্যু ও 3-0 বিষয়টি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের সময় এবারই প্রথম বাংলাদেশের ৩টি রাজনৈতিক দলের ৬ জন শীর্ষ নেতা সেখানে উপস্থিত থাকবেন। এবারের অধিবেশনে মূল আয়োজন ছাড়াও এখনো পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক সংস্থা প্রধানের সাথে দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন ও হাই লেভেল আলোচনায় অংশ নিয়েছেন সরকার প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা পরিষদ ও সফরসঙ্গী রাজনৈতিক নেতারা। চিফ অ্যাডভাইজার ইউএন জেনারেল সেশনে তার স্পিচ অ্যাড্রেসটা ডেলিভার করবেন, তো সেইখানে ওনারা থাকবেন আর কি। অ্যানাউন্সমেন্টটা উনি যেহেতু দিয়েছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু দেশগুলো, সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে। সবার তো যেহেতু উনি সবার মানে একজন প্রিয় মানুষ, তো সবাই তো জিজ্ঞেস করেন আপনি কি ইলেকশনের পরে থাকবেন নাকি কি কোনো রোলে থাকবেন না। উনি বারবার সবাইকেই বলছেন যে কোনো রোলে উনি থাকবেন না, উনি আগে যে কাজে উনি করতেন সে কাজে ফিরে যাবেন। বৃহৎ বিদেশি বিনিয়োগ আকর্ষণে আগামী জাতীয় নির্বাচনের আগেই শ্রম খাত সংস্কারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভবিষ্যতের যে কোনো সরকারকে এ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গার্মেন্টস শিল্পকে কিভাবে আরও প্রতিযোগিতামূলক করা যায় সে বিষয়ে কথা বলেন। আলোচনায় কূটনৈতিক, জাতিসংঘের কর্মকর্তা ও বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ আগ্রহের কথা জানিয়েছেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি। প্রেসিডেন্ট বেগাজ বলেন, আমাদের দেশে শ্রমিকের প্রয়োজন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আবেদন করেছে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা, পর্যটন সহ অন্যান্য খাতে বাড়ানোর সম্ভাবনা কথাও উল্লেখ করেন। বিশেষ করে আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশের পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের যুব সমাজ ও কর্মক্ষম জনশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সক্ষম। ডাকসু নির্বাচনে অনিয়ম হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সরকারের জায়গা থেকে ফলপ্রসূ ব্যবস্থা নেওয়া হয়নি। এমন অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচনে ঝুঁকি থেকে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা ও ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এসব জানান। একটি গোষ্ঠী অশুভ উদ্দেশ্যে কাজ করছে উল্লেখ করে সরকার সীমা থেকে এগুলো করা হচ্ছে বলেও অভিযোগ জানান তিনি। বলেন, শেখ হাসিনার মতো নীল নকশা বাস্তবায়ন করে কাউকে জিতিয়ে দেওয়ার পায়তারা করলে জনগণ তা মেনে নেবে না, মন্তব্য করেন তিনি। ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের দেখা উচিত ছিল। এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল
করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অতীতের নির্বাচনে যে কর্মকর্তারা অবৈধ কার্যক্রম জড়িত ছিলেন আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। সকালে চাঁপাইনবাবগঞ্জের সাটু হলে নির্বাচন নিয়ে কর্মশালায় এ কথা বলেন তিনি। যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। রাজধানী ও বিভাগীয় শহরের পর এবার জেলা উপজেলায় বিক্ষোভ করে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি তুলে ধরেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 9:30টায় নাটোরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। এর আগে শহরের স্বাধীনতা চত্বরে 5 দাবিতে সমাবেশ করে জামায়াত। এ সময় পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এদিকে একই দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। এতে অংশ নেয় জামায়াতের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী। নিখোঁজের 4 দিন পর তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদকে উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। দুপুর 2টার দিকে পূর্বাচলের 1 নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ। এদিকে 5 আগস্ট পরবর্তী সময়ে কেউ গুম হওয়ার ঘটনায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন মামুনুর রশিদের সহকর্মী ও স্বজনরা। দ্রুত সময়ে মামুনুরের অন্তর্ধান রহস্য উন্মোচন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। একজন নিরপরাধ নিরীহ আলেম জুলাই যোদ্ধা এইভাবে অপহরণ হবে, গুমের শিকার হবে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ ওনাকে জীবিত উদ্ধার করতে পেরে এবং পেয়ে আমরা সকলেই খুশি। গত ফেসিবাদ বিরোধী আন্দোলনের পূর্বে যা ছিল যে ওই সমাজ ব্যবস্থা আর বাংলাদেশে ফেরত আসবে না, এটা আমরা বিশ্বাস করি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা অনেক দ্রুততার সাথে তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়েই আজকে মামুনুর রশিদ সাহেবকে উদ্ধার করেছে। সারা দেশে এবার মোট 33,355টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঢাকা মহানগরেই পূজা অনুষ্ঠিত হবে 259টি মণ্ডপে, যা আগের বছরের চেয়ে 7টি বেশি। তারা অভিযোগ করেন পূজা প্রস্তুতির মধ্যেই দেশের 13টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। দুর্গাপূজা ঘিরে জমে উঠেছে শাঁখারীবাজারের কেনাকাটা। সহকর্মী আতিক মেজবা লগ্ন আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সাথে। পূজার উপকরণের বেচা বিক্রি কেমন চলছে লগ্ন, আমাদেরকে জানাবেন। সোনালি বেলা যত গড়াচ্ছে সূর্যের আলোও কিন্তু তত বেশি গাঢ় হচ্ছে, অর্থাৎ সোনালি হয়ে যাচ্ছে এবং একই সাথে জনসমাগম যেটি রয়েছে শাঁখারী বাজারে সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যাচ্ছে। আমরা একদম দুপুর থেকেই এখানে আছি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, তাই আশেপাশে যানজটের খুব একটা প্রকোপ নেই। সেই জন্য আমরা দেখেছি দূরপাল্লায়ও যারা ক্রেতারা রয়েছেন, যারা দর্শনার্থীরা যারা রয়েছেন, তারা কিন্তু সম্মিলিতভাবে পরিবার সমেত অনেকে এখানে চলে এসেছেন এবং তারা কেনাকাটা করছেন। এবং আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, যেহেতু
দুর্গাপুজোর খুব বেশি দেরি নেই, অর্থাৎ দুদিন মাত্র বাকি রয়েছে। শেষ মুহূর্তের কেনাকাটার যে শেষ আঁচড় আমরা যাকে বলি সেটি দেওয়ার জন্য কিন্তু এখন যারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখানে আসছেন। আমরা দেখেছি যে শুধু যারা সনাতন ধর্মাবলম্বী তারা নয়, সকল স্তরের যারা মানুষজন রয়েছেন সবাই মিলেই কিন্তু এই কেনাকাটায় অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন বিদেশি পর্যটক তারাও কিন্তু এই শাঁখারী বাজারের যে একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে এখানে কেনাকাটা করছেন। এবং কেনাকাটার বিষয়গুলো যদি বলতে চাই, সজ্জাকরণের একটি বিষয় থাকে, অর্থাৎ শেষ মুহূর্তে প্রতিমাকে সজ্জাকরণের যে অনুষঙ্গগুলো তার মূল যোগানই কিন্তু দিয়ে থাকে হচ্ছে এই শাঁখারী বাজার, সেটি আমরা দেখেছি। এবং একই সাথে আমরা দেখেছি যে প্রত্যেক মানুষের তাদের ব্যক্তিগত সজ্জাকরণের জন্য বা ব্যক্তিগত সাজসজ্জার জন্য বা উৎসবটাকে নিজের আবহে বরণ করে নেবার জন্য তাদের নিজেদের যেসব ব্যক্তিগত সজ্জা রয়েছে সেই সজ্জাগুলোও কিন্তু আমরা এখানে দেখেছি। অর্থাৎ তারা কেউ আসলে শাড়ি কিনছিল, কেউ টিপ কিনছিল এবং শাখার দোকানে আমরা দেখেছি বড় একটা ভিড়। দুপুরের দিকে কিছুটা ভিড় কম ছিল, তবে যত বেশি বেলা গড়িয়েছে, সময় বেলা যত গাঢ়তর হয়েছে তত বেশি আমরা দেখেছি কিন্তু এখানে আসলে সবাই মিলে সম্মিলিতভাবে দোকানে বেশি ভিড় চাপিয়েছে। শাড়ির দোকানে দেখেছি প্রতিমার জন্য অনেকে শাড়ি কিনেছে এবং একই সাথে আমরা দেখেছি ব্যক্তিগতভাবেও কিন্তু সবাই বিভিন্ন ধরনের দেশি বিদেশি বিভিন্ন শাড়ি নিয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, ক্রেতারা আমাদেরকে বেশ কিছু বিষয় স্পষ্ট করেছে। তারা বলেছেন যে দেশীয় সংস্কৃতির প্রতি আস্থা রাখতে চান এবং দেশীয় নির্মাণ বা দেশের তৈরি যে শাড়িগুলো রয়েছে সেদিকে তারা বেশি আগ্রহ দেখিয়েছে। একই সাথে টিপের প্রতি কিন্তু অনেক বেশি আগ্রহ দেখিয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে এখানে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, অর্থাৎ শেষ মুহূর্তেও যেন কেনাকাটা ঠিকঠাক মতো জমে ওঠে, সেই দিক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা তৎপরতা আমরা দেখতে পেরেছি। তো সোনালী, এই ছিল শাঁখারী বাজার থেকে সর্বশেষ। শাঁখারী বাজার থেকে পূজার কেনাকাটা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক অঙ্গনে চেষ্টা চালাচ্ছে সরকার, তবে আন্তর্জাতিক সহায়তা কমায় তা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ত্রাণ, দুর্যোগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা সভায় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা রাজনৈতিকভাবে সৃষ্টি হয়েছে, তাই কূটনৈতিক ও শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করেই এ সমস্যার সমাধান করতে হবে। আন্তর্জাতিক মহলে বিষয়টি আলোচনা হলেও অধিকাংশ মুসলিম রাষ্ট্র তারা কাঙ্ক্ষিত সহায়তা করছে না। উপদেষ্টা আরও বলেন, ক্যাম্পে বর্তমানে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরত যেতে চান তারা, কিন্তু দেশের শক্ত কূটনৈতিক অবস্থান তৈরি না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। ডোনার কান্ট্রিগুলোর থেকে যদি এইড কমে যায় তাহলে বড় ধরনের একটা সংকট সৃষ্টি হতে পারে। সেই সংকট মোকাবেলাও আমাদেরকে শঙ্কিত করে রাখছে, যার জন্য আমরা অনেক বেশি সোচ্চার কণ্ঠে বিশ্ব মঞ্চে নানানভাবে চেষ্টা করছি যাতে এই সংকটটার ব্যাপারে তাদের দৃষ্টিটা যেন আবার আমরা ফিরিয়ে আনতে পারি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল হঠাৎ বন্ধ করেছে মালিকপক্ষ। রাত থেকে বাস চলাচল বন্ধ হওয়ায় সড়কে তৈরি হয়েছে চরম ভোগান্তি। বাস শ্রমিকরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ মিটিং হয়। সিদ্ধান্ত হয়, রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে চালক 1750 টাকা, সুপারভাইজার 750 ও সহকারী 700 টাকা পাবেন। আগামীকাল শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগে বৃহস্পতিবার রাতে বেশি টাকা বেতন দিবে না জানিয়ে মালিক পক্ষ বাস বন্ধ করে দেয়। দেশে নদী উদ্ধারে কোনো উদ্যোগ নেই, তবে নদী ধ্বংসের জন্য সবার মধ্যে সম্মিলিত প্রচেষ্টা আছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ। তার মতে, সরকারি নানা প্রকল্প নদী ধ্বংস করছে, তাই নদী উদ্ধারে সরকারের ভেতরের লোকদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তঃসীমান্ত নদী এবং নদী সংস্কৃতি সংখ্যার মোড়ক উন্মোচন শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি নদী বিপর্যয়ের 3টা কারণের একটিকে প্রতিবেশী দেশ ভারত বলে উল্লেখ করেন। এছাড়া দূষণ ও উন্নয়ন দর্শনকে তিনি নদী ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেন। সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, 50 বছরের বেশি সময় ধরে যৌথ নদী কমিশন কোনো ভূমিকা পালন করেনি। এছাড়া সরকার বিভিন্ন বিষয় সংস্কারের কথা বললেও নদী নিয়ে তেমন তাদেরকে কোনো উদ্যোগ নিতে দেখা যায় না বলেও মন্তব্য করেন তারা। এই দখল দূষণের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে জাতীয় ঐক্য নাই, নদী উদ্ধারের ক্ষেত্রে জাতীয় ঐক্য নাই, কিন্তু নদী ধ্বংসের ক্ষেত্রে, নদী বিনাশের ক্ষেত্রে
একটা ব্যাপক জাতীয় ঐক্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে কিছুদিন আগে পাথর উত্তোলনের ক্ষেত্রে দেখলাম, এইরকম জাতীয় ঐক্য আপনারা অন্য কোথাও পাবেন না। আপনি আওয়ামী লীগ ছিল, সেখানে বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, এনসিপি ছিল, জামাতে ইসলামী ছিল, আমলারা ছিল, পুলিশ ছিল, সম্মিলিত একটা উদ্যোগের মধ্যে দিয়ে তারা নদী বিধ্বংসী তৎপরতাগুলো চালাচ্ছে। পূজার টানা ছুটিতে কক্সবাজারে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল রিসোর্ট। এছাড়া অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, টানা ছুটিতে কি পরিমাণ বাণিজ্য আশা করছেন ব্যবসায়ীরা, জানাবেন? সোনালী, ইতিমধ্যে কিন্তু পর্যটকদের যে চাপ সেটি আজকে থেকে আসলে শুরু হয়েছে বলা যায়, যেহেতু এখানে আজকে স্কুল কলেজগুলো আসলে 12 দিনের ছুটিতে পড়েছে। এর পাশাপাশি আগামী 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত এই 4 দিনের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত 80% বেশি কক্ষ অধিকাংশ হোটেলে বুকিং হয়ে গিয়েছে এবং 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস এখানে রয়েছে। এই সব হোটেলেই কিন্তু 80% প্রচুর চাপ। সেটা কিন্তু আজকে থেকে আসলে নমুনা বলা যায়। জুড়ে আসলে লোকারণ্য পরিস্থিতি সকাল থেকে, এবং এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান, সুযোগ কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এছাড়াও এখানে হোটেল মোটেল রোডের যেসব ব্যবসা প্রতিষ্ঠান সবখানে একটা চাঙা বা এসেছে এবং মানুষজনের যে স্বতঃস্ফূর্ত বিচরণ সেটি আমরা কক্সবাজার শহর ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পট, সেই পর্যটন স্পট আমরা দেখছি মানুষের, এবং আমরা এই যে বিপুল পর্যটকের চাপ, এটিকে কেন্দ্র করে কিন্তু আগামী 30 সেপ্টেম্বর থেকে একটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। 2টি নিয়মিত ট্রেন চলছে। এই 2টি ট্রেনের পাশাপাশি একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম রুটেও 2টি নিয়মিত ট্রেন চলাচল করছে। বাড়তি মাত্রা যুক্ত বলে পর্যটকরা আমাদের জানিয়েছেন, এবং এখানে যারা আসলে ভ্রমণে আসছেন তারা যেটি বলছেন যে কক্সবাজারের প্রতি একটি চিরায়ত টান আসলে তাদের কাজ করে, এবং সুযোগ পেলেই কিন্তু মানুষ এখানে ছুটে আসেন। খানিকটা অবসর পেলেই কক্সবাজার মুখী হওয়ার যে প্রবণতা সেটি দেখা যায়। এবং এখন পর্যন্ত ব্যবসায়ীরা যে প্রস্তুতি সেটি হচ্ছে, যেহেতু বিপুল পর্যটক সমাগম হতে পারে সেটির কারণে তারা বাড়তি যেমন প্রস্তুতি নিয়েছেন, হোটেলগুলোকে কিছুটা সাজানোর কাজ কিংবা সেখানে যারা কর্মী রয়েছেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেই কাজগুলো কিন্তু এই মুহূর্তে তারা করছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে আমাদেরকে জানিয়েছে। সোনালী, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। আগামী 3 অক্টোবর মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ ও বেচাকেনার সকল কার্যক্রম। এরই মধ্যে দুর্গাপূজাকে সামনে রেখে এই সময়ে বাজারে সরবরাহ বেড়েছে ইলিশের, কিন্তু চড়া দাম। বিক্রেতারা বলছেন গত কয়েকদিনের তুলনায় ছোট জাতের ইলিশ মাছের দাম কেজিতে 100 থেকে 150 টাকা কমেছে, কিন্তু বড় ইলিশ মাছের দাম 1 টাকাও কমেনি। জানিয়ে শুধু সাধারণ ক্রেতারাই নন, অনেক খুচরা ব্যবসায়ীরাও ইলিশের চড়া দাম নিয়েও অসন্তুষ্ট। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা, 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা, আর এর চেয়ে কম ওজনের ইলিশও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। তবে অন্যান্য মাছ যেমন রুই, কাতল, চিংড়ি সহ অন্যান্য মাছের দাম কমেছে 100 থেকে 200 টাকা। দাম বাড়তি রয়েছে প্রতিটি সবজিরও। সবচেয়ে বেশি দাম করলা ও বেগুনের। কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। এই যে রুই, কাতল যা কিছু সব কেজি প্রতি 100 টাকা পাচ্ছে। আর ইলিশ মাছের যেটা কথা বলছেন, ইলিশ মাছ এটা কম, মাছই কম। আরেক বছর যেভাবে আমদানি হয় এই 4 ভাগের 1 ভাগ মাছ না। দামটা কমা উচিত, কারণ আমাদের 1 কেজি ইলিশের মূল্য 2500 টাকা বা 2000 টাকা, এটা অনেক বেশি আমাদের তুলনায়। বাজার মূল্যের ক্ষেত্রে ইনফ্লেশন দিন দিন বেড়ে যাচ্ছে। আশা করছিলাম ইনফ্লেশনটা কমবে, কিন্তু ইনফ্লেশন কমে নেই।
সরবরাহ কমায় ও বৈরী আবহাওয়ায় সারা দেশে বাড়তি সবজির দাম। এদিকে পূজার আগে বাজারে চড়া ইলিশ সহ অন্যান্য মাছের দাম, এছাড়া বাড়তি মুরগি ও ডিমের দামও। নেত্রকোনায় বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম জাতের সবজি, তবে এখনও সরবরাহ না থাকায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। এখনও স্থানীয় সবজি না আসায় বাজার এখনও ঊর্ধ্বমুখী বলছেন বিক্রেতারা। আর সরবরাহ কমায় ও বৈরী আবহাওয়ায় সপ্তাহ ব্যবধানে ময়মনসিংহে চড়া সবজির বাজার 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। এদিকে চট্টগ্রামের বাজারে পূজার আগে চড়া ইলিশ সহ অন্যান্য মাছের দাম সরবরাহের চেয়ে চাহিদা বাড়ায় দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। এদিকে বগুড়ায় বাড়তি মুরগি ও ডিমের দাম। তবে দুর্গাপূজার কারণে খুলনায় বেড়েছে ফলের চাহিদা এবং সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। প্রায় সব ধরনের ফল কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। কাঁচামালের আমদানি কম হন, মেঘাদলার লেগে আমদানি একবারে কম, এটা লেগে একটু আগের থেকে একটু বাড়ছে হালকা। অন্যান্য বাজারের তুলনায় এখানে দামটা একটু বেশি প্রত্যেকটা আইটেমে। ফলের দাম আগের থেকে অনেক কমছে, সামনেও সিজন আসতেছে, শীতকালে হলো ফলের সিজন, এখন পূজা উপলক্ষে তো ফল ভালোই চলে। দেশের 3 স্থানে সড়ক দুর্ঘটনায় মোট 9 জন নিহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে মা মেয়ে সহ 3 জন, রংপুরে মা ছেলে সহ 3 জন এবং বগুড়ায় বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। পুলিশ জানায় সকালে বগুড়া থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নার্চি গ্রামে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশা চালক মারা যান। পরে হাসপাতালে যাত্রী বাবা ও ছেলের মৃত্যু হয়। এদিকে রংপুর পিকআপ এবং বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে মা ও ছেলে সহ 3 জন নিহত হয়েছে। ভোরে দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের উপর মালবাহী পিকআপ ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বালু ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। এছাড়া সুনামগঞ্জে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আমদানি করা ওষুধের উপর নতুন করে 100% শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মোট ওষুধের চাহিদার 53% যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়, বাকি অংশ আসে ভারত সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এছাড়া রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুমের ফিটিংসের উপর 50%, ঘর সাজানোর জিনিসপত্রের 30% এবং ভারী ট্রাকের উপর 25% শুল্ক ধার্য করে ট্রাম্প প্রশাসন। ট্রুথ সোশ্যালের বার্তায় ট্রাম্প বলেন, এসব পণ্যে আমদানি শুল্ক 1 অক্টোবর থেকে কার্যকর হবে। যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধ আমদানিতে এখন গুনতে হবে 100% শুল্ক। যদি কোম্পানিগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্র উৎপাদন চালু রাখে তবে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ সময় একটি কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছে এই দুই নেতা। ট্রাম্প এরদোয়ানের বৈঠকের পর এ তথ্য জানিয়েছে তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারসলান বারকাতার। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর তুরস্ক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে। এর ফলে পরিবর্তন আসতে পারে আঙ্কারার জ্বালানি নীতিতে। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি আঙ্কারার সহযোগিতার উপর নির্ভর করছে। Of GDP. Nobody thought that was possible, and they agreed. But this is what Schumer wants us to do. শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মেক্সিকো সিটির সেনা ক্যাম্পে ভাঙচুর ও হামলা চালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, 2014 সালে 43 জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে দেশটির সেনাবাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আছে। এ সময় বিক্ষোভকারীরা সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার রাজধানী মেক্সিকো সিটির সামরিক ক্যাম্পের বাইরে 2 ঘন্টার বেশি সময় ধরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর আন্দোলন রূপ নেয় সহিংসতায়। সামরিক স্থাপনার ভেতরে হামলা চালায় তারা। 43 জন শিক্ষার্থী নিখোঁজের ঘটনা মেক্সিকোর মানবাধিকার সংকটের অন্যতম বড় ঘটনা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিবের স্বচ্ছতার দাবি তুলে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে।
yo calculo de más de 6 metros. ব্রাজিলের উত্তর পূর্ব সোব্রেল অঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে 2 শিক্ষার্থী। এ সময় আহত হয় আরও 3 জন। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানায় স্কুল ভবনের পার্কিং লটে বেশ কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়েছিল। এ সময় হুট করেই তাদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 শিক্ষার্থী। আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর স্থগিত করা হয়েছে স্কুলটির ক্লাস ও পরীক্ষা। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে মাদাগাস্কারের রাজধানী আন্তানানভিরোতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। বিক্ষোভ দমাতে স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির সরকার। পূর্ব আফ্রিকার এই দেশটিতে জ্বালানি খাতে বিশৃঙ্খলা চলছে কয়েক মাস ধরে। ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট এবং সেই সঙ্গে পানির সংকটে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রথম দিকে জেনজিদের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন শুরু হয়, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা পরে সহিংসতার রূপ নেয়। বিক্ষোভকারীরা সড়কে টায়ার অবরোধ করে, তাদের ছত্রভঙ্গ করার রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হামলা চালানো হয় দেশটির প্রেসিডেন্ট সহ রাজনীতিবিদদের বাড়িতে। সুপার টাইফুন রাগাসার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি তাইওয়ান। দুর্যোগটির আঘাতে তাইওয়ানে প্রাণ হারিয়েছে অন্তত 17 জন। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। রাগাসার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাইওয়ানের পূর্বাঞ্চলীয় প্রদেশ হুয়ালিয়েন। পানি নামতে শুরু করায় ভেসে উঠেছে ধ্বংসের চিত্র। এদিকে রাগাসার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই বোয়ালয় নামে নতুন আরেকটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের পূর্বাভাস দিয়েছে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ। শুক্রবার ফিলিপিন্সের বৃহত্তম দ্বীপ লুজন অতিক্রম করার সময় বোয়ালনের আঘাতে কমপক্ষে 4 জন মারা গেছে। এরই মধ্যে বাতিল করা হয়েছে অঞ্চলটির ফ্লাইট চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতি এড়াতে রাজধানীর ম্যানিলার অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রযুক্তি ব্যবহারে অনুমতি বাতিল করেছে মাইক্রোসফট। গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ফোন কলের তথ্য সংগ্রহ করায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গেল সপ্তাহের শেষে মাইক্রোসফট ইসরায়েলি কর্মকর্তাদের জানায় তাদের সেনাবাহিনীর অভিজাত গোয়েন্দা সংস্থা মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে নজরদারির বিশাল ডেটা সংরক্ষণ করছে। ব্যাপক নজরদারির কর্মসূচি পরিচালনা করতে আজুর ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী কিভাবে ফিলিস্তিনিদের তথ্য সংগ্রহ করছিল সে বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান। এরপরই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয় মাইক্রোসফট। তদন্ত ফলাফলের ভিত্তিতেই কিছু ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বাতিল করে টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি জুয়েলারি দোকানে মুখোশধারী 20 জন সশস্ত্র ডাকাত হামলা ও লুটপাট চালায়, যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে প্রায় $10 লাখ মূল্যের অলংকার লুট করে পালিয়ে যায় তারা। সশস্ত্র দলটি দোকানে ঢুকে হাতুড়ি ও পিস্তল দিয়ে ভাঙচুর চালিয়ে দোকানের প্রায় সব অলংকার চুরি করে। অপরাধীরা একটি গাড়িতে করে পালানোর সময় তাদের পিছে গাড়ি নিয়ে ধাওয়া করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখে এরই মধ্যে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা হস্তান্তরের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের বাজার মূল্য প্রায় $14 বিলিয়ন। তবে মালিকানা হস্তান্তর করতে হলে চীন সরকার ও মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স অনুমোদনের প্রয়োজন হবে। অনুমোদন মিলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার শর্ত মেনে টিকটকের 65% শেয়ারের মালিকানা নিতে পারবে যে কোনো মার্কিন প্রতিষ্ঠান। এই বিষয়ে বেইজিং এখনো পর্যন্ত কোনো মন্তব্য না করলেও মার্কিন প্রেসিডেন্টের দাবি চীনের শি জিনপিং নিজেই এই চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য। অভিবাসীদের
কার্যক্রম তদারকি করতে ডিজিটাল কার্ড চালুর ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এতে করে ব্রিটেনে অবস্থানরত অভিবাসীদের অবৈধ কার্যক্রম কমে আসবে বলে তার মত। নিরাপত্তা জোরদার হবে দেশের সীমান্তে। মূলত বাড়ি ভাড়া বা নতুন চাকরি নেয়ার ক্ষেত্রে ডিজিটাল আইডি দেখাতে হবে অভিবাসীদের, যেখানে তাদের সব ধরনের তথ্য নিবন্ধিত থাকবে। এরই মধ্যে সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে চালু রয়েছে এই ব্যবস্থা। দক্ষিণ পেরুতে বলিভিয়ার একটি সঙ্গীত দলের মাইক্রোবাস ও দুটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 14 জন। স্থানীয় সময় বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পর স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যস্ত মহাসড়কের প্রথমে মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। পরে ট্রাকটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা ভারী যন্ত্রপাতি বোঝাই আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এই ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে উদ্ধারকর্মীরা। এরই মধ্যে আটক করা হয়েছে ধাক্কা দেয়া ট্রাক চালককে। দুর্ঘটনার সঠিক কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন বুস্কেটস। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। সার্জিও বুস্কেটস 2022 বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানিয়ে দেন। এবার ক্লাব ফুটবলকেও বিদায়ের ঘোষণা দিলেন এই স্প্যানিশ তারকা মিডফিল্ডার। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন 37 বছর বয়সী এই ফুটবলার। স্পেনের সোনালী যুগের অন্যতম সদস্য ছিলেন বুস্কেটস। বিষয়ভিত্তিক দলের হয়ে ক্যারিয়ার শুরুর পর 2009 সালে জাতীয় দলে ডাক পান তিনি। এরপর স্পেনের 2010 বিশ্বকাপ, 2012 ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই মিডফিল্ডার। স্পেনের হয়ে মোট 143টি ম্যাচ খেলে করেছেন 2 গোল। বিদায়ী বার্তায় জাতীয় দলের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বুস্কেটস। দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নর্দার্ন হাফ ম্যারাথন, যেখানে অংশ নিয়েছে 975 জন দৌড়বীর। এর মধ্যে আছেন 6 জন বিদেশীয়। শুক্রবার ভোরে 5:30টায় পার্বতীপুরের সোনাপুকুর এলাকায় আয়োজনের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক। পরে শুরু হয় ম্যারাথন। একই উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের কৈপুলকি গ্রামে ঘুরে আবার সোনাপুকুর এলাকায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। 3 ক্যাটাগরির এই দৌড়ে অংশ নেন নারী, শিশুসহ নানা বয়সী মানুষ। অংশগ্রহণকারীরা বলছেন, ম্যারাথনে হার কিংবা জিত নয়, বরং প্রাকৃতিক পরিবেশে এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। উত্তরবঙ্গে সবচেয়ে বড় এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে সৈয়দপুর রানার্স নামের একটি সংগঠন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।